রাজধানীতে গ্যাসের সংকটে দুর্ভোগ ঘরে বাইরে, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, জ্বলছে না বাসাবাড়ির চুলাও। সালের মধ্যে বাংলাদেশ হবে $1 ট্রিলিয়ন দেশ, বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। এবং মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ববাজারে 6 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম, তবে চাঙ্গা এশিয়ার পুঁজিবাজার। তেলের সংকটের ধাক্কা সামাল দিতে না দিতেই রাজধানীর পরিবহন খাতে দেখা দিয়েছে নতুন সংকট। এবার গ্যাসের অভাবে ফিলিং স্টেশনগুলোতে দিনরাত দীর্ঘ লাইনে অপেক্ষা চালকদের। কোথাও গ্যাস নেই, কোথাও আবার চাপ এতটাই কম যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। এতে কমে গেছে যান চলাচল, ক্ষতির মুখে চালকরা, দুর্ভোগে সাধারণ যাত্রীরাও। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে এখন একই চিত্র। রাস্তার এক পাশ জুড়ে অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও রাইড শেয়ারিং যানবাহনের দীর্ঘ সারি। ভোর থেকে গভীর রাত, একটু গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। অভিযোগ, আগে যেখানে 200 থেকে 300 টাকার গ্যাস নেওয়া যেত, এখন অনেক সময় 50 থেকে 100 টাকার বেশি পাওয়াই যাচ্ছে না। আগে 200, 250, 300 টাকা লইতাম, এখন এই ইদানিং 810 দিন লইলে 60 টাকা, 70 টাকা, 100 টাকার উপরে দেয় না। গ্যাস নাই, গ্যাসের প্রেশার হলো 80, 90, 100। এইভাবে কেমনে গাড়ি চালাবো বলেন? সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভাড়ায় চালিত অটোরিকশা ও উবার চালকরা। 3 থেকে 5 ঘন্টার লাইনে দাঁড়িয়ে থাকার কারণে দিনের বড় একটি সময় নষ্ট হচ্ছে, ফলে ট্রিপ কমে যাচ্ছে, আয় কমছে। অনেকেই বলছেন, প্রতিদিনের মালিকের জমা তো দূরের কথা, সংসারের খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে। গ্যাস পাই না, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দাঁড়ায় থাকি, তাও গ্যাস পাওয়া যায় না, অনেক পাম্প বন্ধই থাকে। 4টা ঘন্টা এই সিরিয়াল দিয়ে আছে, সকাল 6টায় গাড়ি নিয়ে বেরোছে, কিছু করতে পারবো না, কামাই কাজ করে বাড়ির 10 টাকাও নেওয়া যাবে না। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট কাটার সম্ভাবনা কম। সব জায়গার স্টেশনে ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে। আমাদের এখানে মোটামুটি আছে, আমরা মোটামুটি দিতে পারতাছি, তাও গ্রাহকরা সন্তুষ্ট না তাতে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। এ কারণেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে এসেছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর গ্যাসের পরিস্থিতি জানবো, মোহাম্মদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, আমি আপনার প্রতিবেদনটা দেখলাম, আমরা সড়কের যেই পরিস্থিতি সেটি কিছুটা ধারণা পেলাম আপনার কাছ থেকে। আপনি মোহাম্মদপুরে রয়েছেন, সেখানকার বাসাবাড়ি বা যেই নিত্য প্রয়োজনীয় যেই আসলে জ্বালানির যেটি দরকার, সেটির কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আপনি যেমনটি বলছিলেন, গ্যাসের যে তীব্র সংকট সেটি কিন্তু অনেক আগে থেকেই সারা দেশে আছে, রাজধানীতেও আছে। গত 2 থেকে 3 দিন যাবৎ এফএসআরইউ নষ্ট হওয়ার পরে সেই সংকটটি আরও বেড়েছে। আমরা দেখেছি যে মোহাম্মদপুর এলাকার যে বাসাবাড়ি, এসব জায়গায় কিন্তু 2 থেকে 3 দিন যাবৎ একেবারেই গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং গ্যাসের যে রান্নার কাজ সেটি বিকল্প উৎস থেকে হয়তো ইলেকট্রিক চুলা অথবা লাকড়ির চুলা অথবা হচ্ছে এলপিজির যে গ্যাস সেটি ব্যবহার করে তারা রান্নার কাজ চালাচ্ছেন। আমরা একটি বড় পরিসরে রান্না হয় অনেক মানুষের, এরকম একটি জায়গায় আছি। আমরা একটু এখানকার বাবুর্চি যিনি আছেন তার সাথে কথা বলতে চাই। আপনি তো এখানে রান্নার কাজ করেন, কিভাবে করেন গ্যাসের পরিস্থিতি? আমাদের এই যে সিলিন্ডার, আমাদের এখানে গ্যাস থাকেই না। মাঝে মাঝে হঠাৎ একটু রাত্রে আসে, 12টা 1টার দিকে আসে, সকাল 6টার দিকে আবার গ্যাস চলে যায়, একবারে গ্যাস থাকে না। তখন আমরা ওই সিলিন্ডার গ্যাস, বড় বোতল আছে এখানে, আমরা বোতল দিয়ে সবসময় গ্যাস কিনে আনি। এখন এই গ্যাসের দামও বেশি, আমাদের এখন খরচের দিক দিয়ে অনেক মাদ্রাসায় খরচ বাড়িয়েছে। এখন আমরা তো এই গ্যাসের উপরেই চলতেছি, সিলিন্ডারের উপরে। আমাদের এখানে মোটে কখনো গ্যাস থাকেই না। আপনাদের এই গ্যাসের যে লাইনের যে গ্যাসের সেইটার বিল দিতে হয় কি? হ্যাঁ, সেটারও বিল আমাদের দিতে হয়। আগে আমরা যেই বিল গ্যাস থাকতে দিছি, এখনো এই বিলই দিতে হয় আমাদের, একই বিল আসে। বিল এই যে ডাবল বিল রান্নার খরচের জন্য, এটা আপনারা কিভাবে পোষান? এটা এখন কিভাবে মাদ্রাসা কষ্ট করে চলতেছে, প্রিন্সিপাল হুজুরের উপরে একটা বিশাল একটা পেশা, এর ভিতরেই চলতেছি আমরা। এখানে কতজনের রান্না হয় আপনাদের? আমাদের এখন 220-এর মতো রান্না হয় এখানে। রঞ্জন, আপনি শুনছিলেন এখানে একটি মাদ্রাসার ছাত্রাবাস, মূলত আমি যতটুকু জানতে পারলাম এখানে 200-র অধিক শিক্ষার্থী শিক্ষকের রান্না বান্না হয়, কিন্তু এই যে গ্যাস, এটি একেবারেই লাইনের গ্যাসটি থাকে না।
কিন্তু তাদের গ্যাসের যে বিল সেই লাইনের বিলটিও দিতে হয়, একই সাথে তারা এলপিজি সিলিন্ডার কিনে রান্না করেন সেই বিলটিও দিতে সেটিরও হয়, আবার একটি অনেক সময় লাকড়ির খরচ। চুলায় রান্না করেন। এতে কিন্তু অনেক বড় চাপ পড়ছে তাদের রান্নার কাজের উপরে, এবং এইটা যদি দ্রুত সমাধান না হয় তাহলে তাদের কষ্টটা আরও বাড়বে। তারা সরকারের প্রতি বারবারই আকুল আবেদন জানাচ্ছেন যে সরকার যেন এই বিষয়টি একদম পরিষ্কার। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ থাকলেও বিনিয়োগের বহু সম্ভাবনাও রয়েছে, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে ট্যাক্স ভ্যাট প্রক্রিয়া সহজ করা হয়েছে। জানান দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। চ্যালেঞ্জ মোকাবিলায় একসাথে কাজ করার আহ্বানও সরকার প্রধানের। বৃহস্পতিবার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ শীর্ষক কনফারেন্স ও ইনভেস্টর্স এক্সপোর আয়োজন করে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এতে যোগ দিয়ে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা এবং বিভিন্ন উপস্থাপনা দেখার পর প্রধানমন্ত্রী রাজনীতির পাশাপাশি তিনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন সে পরিচয় তুলে ধরেন। রাজনীতিতে প্রবেশের পূর্বে আমি নিজেও একজন ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম। আমার সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি নিজেও শিখেছি যে কোনো ব্যবসা কেবল উদ্যোক্তার দক্ষতা বা রাজনৈতিক আশ্বাসের উপর ভিত্তি করে সফল হতে পারে না। ব্যবসার সাফল্যের একটি বড় অংশ নির্ভর করে সরকারের প্রবৃদ্ধি সহায়ক নীতিমালার উপর। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে দেশি বিদেশি বিনিয়োগকারীদের স্পষ্ট বার্তা দেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন লাল ফিতার দৌরাত্ম্য দূর করার। আপনারা বাংলাদেশে আসুন, নতুন উদ্যোগ নিন এবং ব্যবসার প্রসারিত করুন। প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং সমউপযোগী নীতিমালার মাধ্যমে আপনার পাশে থাকবে সরকার। এটি কেবল একটি আশ্বাস নয়, আমাদের সুনির্দিষ্ট অঙ্গীকার। বাংলাদেশের সামনে কিছু চ্যালেঞ্জ আছে জানিয়ে সবাইকে সাথে নিয়ে টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান তারেক রহমান। আমাদের বিকাশমান বিশাল অভ্যন্তরীণ বাজার, বাংলাদেশকে একটি টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে চাই। এই রূপকল্প বাস্তবায়নে আমাদের সাথে বিশ্বস্ত অংশীদার হওয়ারও উদাত্ত আহ্বান জানাচ্ছি। 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করতেও দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী। কনফারেন্সে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। কক্সবাজারকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার একটি মাস্টার প্ল্যান হাতে নিয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের কক্সবাজারকে একটি পর্যটন হাব হিসেবেই গড়ে তোলা হবে। সচিবালয়ে এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে কক্সবাজার উন্নয়ন প্রকল্প ও পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে এই সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে। এটাকে আমরা পুরো রিজিনাল একটা পর্যটনের হাব করতে চাই, এখানে বাংলাদেশের জন্য না। এবং এই জন্য যে উন্নয়নমূলক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করেছি। আপনার এটা প্ল্যানিং কি হতে হবে আগামী দিনে, ওভারঅল কক্সবাজারের মাস্টার প্ল্যানের মাধ্যমে এটাকে সার্বিকভাবে আমরা কিভাবে এটাকে আন্তর্জাতিক এবং রিজিওনাল হাব হিসাবে করতে পারি। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে কাজ চলছে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বা IIPS। এটি চালু হলে বিদেশ থেকে টাকা পাঠানোর খরচ 6.5% থেকে 1% নামিয়ে আনা সম্ভব, এমন তথ্য তুলে ধরেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান PRI। সকালে সংস্থাটির বনানীর কার্যালয়ে আয়োজিত এক সভায় জানানো হয়, এই IIPS সিস্টেম চালু হলে বাংলাদেশে মোবাইল অ্যাপ থেকেই ব্যাংক, মোবাইল ওয়ালেট কিংবা অন্য যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে কয়েক সেকেন্ডে টাকা পাঠানো যাবে। বর্তমানে দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো মূলত আলাদা আলাদা নেটওয়ার্কে পরিচালিত হয়, ফলে এক সেবাদাতা থেকে অন্য সেবাদাতায় সরাসরি অর্থ স্থানান্তর এখনও সীমিত। এই ব্যবস্থার মাধ্যমে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান একই প্ল্যাটফর্মে যুক্ত হবে। কক্সবাজারে বানে ভেসে গেছে হাজারো কৃষকের স্বপ্নের ফসল। ঘরের মজুত হারিয়ে নিঃস্ব কেউ কেউ। কৃষি বিভাগ বলছে জেলা জুড়ে ক্ষতিগ্রস্ত প্রায় 4,000 হেক্টর ফসলি জমি। এদিকে উৎপাদন ব্যাহত হয়, বন্যা পরবর্তী বাজারে সবজির দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। ভারী থেকে অতি ভারী বর্ষণ ও উজানের ঢলে সম্প্রতি বন্যা দেখা দেয় কক্সবাজারে। ভেসে যায় চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, রামুসহ বিভিন্ন উপজেলার অন্তত 70টি ইউনিয়নের নিম্নাঞ্চল। এতে কৃষি, মৎস্য ও যোগাযোগ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নেমে গেলেও জমিতে বন্যার ক্ষত স্পষ্ট। ভুক্তভোগীরা বলছেন, বন্যায় জমির ফসলের পাশাপাশি ঘরে থাকা ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব অনেকেই।
যেহেতু কিয়া জ্বালা ফেলাইয়া জ্বালা নষ্ট হয়ে গিয়ে কিয়া মরিচে টপ গুজে টপ নষ্ট হয়ে গিয়ে কেয়াল শাসন মজা হষ্ট ভাইয়ে কেয়ার ঘর বাড়ির হষ্ট ভাইয়ে কেয়ার পূজার খেলের হষ্ট হয়ে প্রত্যেকটা ভৈরের মাঝে মাছ আছে যে যতটুকু আছে যাতন হক বের হয় হতি নয় অন্তত তার তো ভৈরের মাছ সঙ্গী দাম চলবে দেখি ওই মানুষ না নালা গালা করলেও পারে তারপর খানা পিনা খাইলেও পারে আর বেশি হস্তা হয়েছে মানুষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, বন্যায় আউশ ধান, আমনের বীজতলা, সবজি, পান, ফুলসহ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 4,000 হেক্টর ফসলি ক্ষেত। ক্ষতিগ্রস্ত কৃষক 34,000-এর বেশি। এখন পানিটা নেমে গেছে, নেমে যাওয়ার পর আমরা যাদের আউশ বীজতলা নষ্ট হয়েছে, সরকার তাদেরকে প্রতিটি কৃষককে 1 বিঘা জমি চাষের জন্য 5 কেজি করে বীজ বিনামূল্যে তাদের প্রদান করা হচ্ছে। যাদের শাকসবজি নষ্ট হয়েছে, এই শাকসবজি নষ্ট সেই কৃষকের তালিকা করা হচ্ছে, তাদেরকে আগাম শীতকালীন শাকসবজি প্রণোদনা ব্যাপারে আমরা জলজ কর্তৃপক্ষের কাছে অবহিত করেছি। হয়তো সরকার এটি সদয় বিবেচনা করে সহজে প্রদান করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। এদিকে বন্যার প্রভাব পড়েছে বাজারে। সরবরাহ সংকটে দ্বিগুণ হয়েছে সবজির দাম। ডিবিসি নিউজ ডেস্ক। মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো এশিয়ার চিপ মার্কেটে বিনিয়োগ বাড়াবে এমন খবরে চাঙ্গা এশিয়ার শেয়ার বাজার। তবে মধ্যপ্রাচ্যে টানা 5 দিন ধরে ঊর্ধ্বমুখী বৈশ্বিক তেলের বাজার সংঘাতের কারণে অনিশ্চয়তার কারণে 8ই জুনের পর সবচেয়ে বেশি দাম ব্রেন্ট ক্রুড অয়েলের। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে স্বল্প সময়ে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে টানা 5 দিন ধরে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মূলত সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা ও নতুন করে লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের হামলা ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ঘিরে নতুন করে উত্তেজনার কারণে এই সংকট। তাতে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ঠেকেছে $96 পর্যন্ত, যা গত 6 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। তবে চাঙ্গা এশিয়ার শেয়ার বাজারগুলো মূলত মার্কিন টেক কোম্পানিগুলো এশিয়ার চিপ মার্কেটে বিনিয়োগের পরিকল্পনা করছে এমন খবরের প্রভাব পড়েছে শেয়ারের দরে। এদিকে জাপানের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে এমন খবরে ডলারের বিপরীতে ইয়েনের ব্যাপক দরপতন ঘটেছে। রয়টার্স বলছে, 40 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে জাপানের মুদ্রার দাম। প্রতি ডলারের বিপরীতে ইয়েনের দাম 163-তে নেমেছে, যা 1986 সালের পরে সর্বনিম্ন। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।